গতকাল রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন স্কুলে বিদ্যুতের অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অ্যাকশনে স্কুল শিক্ষা দফতর। কিরকম অ্যাকশন, কি করছে স্কুল শিক্ষা দফতরের, কি উদ্যোগ, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, স্কুল শিক্ষা কমিশনারের তরফে একটি চিঠি বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের পাঠানো হলো আজ কিছুক্ষণ আগেই। সেই চিঠিতেই বলা হয়েছে যে স্কুল শিক্ষা দপ্তর নজরে এসেছে যে একাধিক স্কুল এবং বিভিন্ন জেলায় যে দপ্তরগুলি রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে, সেখানে বিদ্যুৎ অপচয় হচ্ছে। তাই বিদ্যুৎ অপচয় যাতে না হয় তার জন্য রাজ্য জুড়ে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের অনুরোধ জানাতে হবে যাতে স্কুলের পরে কোনোভাবেই বিদ্যুৎ অপচয় না হয়। এই সংক্রান্ত চিঠি স্কুল শিক্ষা দপ্তর দিল বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের, পাশাপাশি বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের টাস্কও দিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সেখানে বলা হচ্ছে যে সারপ্রাইজ ভিজিট করতে হবে রাজ্য জুড়ে প্রত্যেকটি স্কুলে, কোথাও কোনো বিদ্যুৎ অপচয় হচ্ছে নাকি সেটা সারপ্রাইজ ভিজিটের মাধ্যমে দেখতে হবে। বিদ্যুৎ অপচয় হলে তা স্কুল শিক্ষা দপ্তরকে জানাতে হবে এবং এই ডিআইরা তারা সারপ্রাইজ ভিজিট করছে নাকি সেটাও রিপোর্ট পাঠাতে হবে স্কুল শিক্ষা দপ্তরকে। অর্থাৎ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল এবং সরকারি দপ্তরগুলিকে বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে সরব হয়েছিলেন। তারপরেই আজকে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার কিছুক্ষণ আগে চিঠি পাঠিয়েছেন রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলার ডিআইদের, এবং যাতে এই বিদ্যুৎ অপচয় না হয় তার জন্য অনুরোধ জানানোর কথা বলা হয়েছে রাজ্য জুড়ে স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের। এবার দেখাবো, দেখুন একটা স্কুলে বিদ্যুতের বিল ৩৪,০০০ টাকা, একটা স্কুলেই। বিস্তারিত দেখুন। কোন স্কুলে বিদ্যুতের বিল ৩৪,০০০ টাকা, কোন স্কুলে আরো বেশি ৪১,০০০ টাকা। গরমে ফ্যান বেশি চলে, বিলও বেশি আসে, কিন্তু স্কুলে তো গরমের ছুটি ছিল। তারপরেও যাদবপুরের এনকে পাল আদর্শ শিক্ষায়তনে মে মাসের বিল ৪১,৩৮০ টাকা। গত বছরে যা ছিল ১১,৩৬০ টাকা। এক বছরে কি এমন হলো যে বিদ্যুতের খরচ ৪ গুণ বেড়ে গেল? স্কুল কর্তৃপক্ষের দাবি, ভোটের জন্য ২৪শে মে থেকে ১১ই জুন পর্যন্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী ছিল, তখন দিন রাত টানা ফ্যান চলেছে, লাইটও জ্বলেছে। এর জেরেই এবার ইলেকট্রিক বিল এত বেশি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। আমাদের ২২শে এপ্রিল থেকে স্কুল গরমের ছুটি পড়েছিল। ২০২৪ থেকে ১১ই জুন ২০২৪ অবধি কেন্দ্রীয় বাহিনী জেনারেল ইলেকশনের জন্য বিদ্যালয়ে অবস্থান করছিল। তারা ১১ই জুন স্কুল ছেড়ে বিকেলবেলায় চলে যায়। তো তারপরে আমাদের কাছে বিলটা আসে, দেখা যায় যে ৪১,৩৮০ টাকা, যেটা আমাদের নর্মাল বিলের চাইতে ফার হাই যে বিলটা এসছে। একই অবস্থা যোধপুর পার্ক বয়েজ স্কুলের। এই স্কুলে মে মাসে বিদ্যুতের বিল এসেছে ৩৪,১৭২ টাকা। গত বছরে যা ছিল ৭,১৫০ টাকা। আমরা বাৎসরিক ১ লক্ষ টাকা পাই ইলেকট্রিসিটি বিল, রুম মেনটেনেন্স, ওয়াটার, স্যানিটারি প্রভৃতি বিষয়কে মেনটেন করার জন্য। যদি এক মাসের বিল আমাদের ৩৫,০০০ ওঠে, আমরা ইচ্ছা থাকলেও অভিভাবকদের কাছে বেশি টাকা চাইতে পারি না বা কোনো অজুহাত দিতে পারি না। এই বিলটা আমরা কিভাবে পেমেন্ট করব সেটা আমরা বুঝে উঠতে পারছি না। একটা সরকারি স্কুল, আমরা সামান্য টাকার বিনিময়ে ছাত্রদের শিক্ষাদান করি, সেক্ষেত্রে এটা কিভাবে আমরা ছাত্রদের টাকা থেকে এটা পেমেন্ট করব, এটা আমাদের পক্ষে বোঝা দুষ্কর। সমস্যা সমাধানে স্কুল শিক্ষা দপ্তরের দ্বারস্থ কলকাতার একাধিক স্কুল। বিপুল বিদ্যুতের বিল মেটানোর জন্য নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানানোর কথা ভাবছে তারা। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা। আর এদিকে মালদায় মাফিয়া চক্র, জমি মাফিয়া চক্রর একটা বাড়বাড়ন্ত। সেই জমি মাফিয়া চক্রদের হাত থেকে জলা জমি ফেরালো মালদা প্রশাসন। মালদা প্রশাসন জলা জমি ফেরাতে উদ্যোগ নিল। কিছুদিন ধরেই জমি মাফিয়া চক্রের দাপট বাড়ে মালদার ইংরেজ বাজারে। লুকিয়ে জলাশয় ভরাটের কাজ চলছিল। বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাটও হয়ে যায়। এলাকার প্রভাবশালীদের মদতে জলা জমি ভরাট চলছিল বলে অভিযোগ ওঠে। জলা জমি ভরাট করে প্রমোটিং এর ছক করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন। বোর্ড ঝুলিয়ে জলা জমি ভরাট বন্ধের নির্দেশিকা দেয় জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।
আর জলাশয়ের মাটি তুলে ফেলার প্রক্রিয়াও শুরু করেছে প্রশাসন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো যবে আবার এই জলা জমি আবার ফিরে আসবে। আর স্থানীয় কাউন্সিলর তিনি বিজেপির, কি বলছেন দেখুন। তারপর এখান থেকে কমপ্লেন পেলাম যে জলা জমি একটা ওখানে কিছু বালি দিয়ে ভরাট করা হচ্ছে। তো আমি আসার পরে এখানে এসে তাদের বন্ধ করে দিলাম। পরবর্তীতে কমপ্লেন হয়েছে এবং প্রশাসন থেকে আজকে রেস্টন করছে, প্রশাসন এবং মিউনিসিপ্যালিটি যৌথভাবে। এখানে কিছু দুষ্কৃতি হয়তো ঘটছিল, কারণ আমরা দেখলাম যারা জমির এখানে মালিক থাকেও না এখানে, স্বাভাবিকভাবে কিছু লোক ভরছিল, আগেও যেমন ভরেছে। কিছু সুবিধাবাদী লোক থাকে যারা এগুলো করার চেষ্টা করে বিভিন্ন সময়। তাদের উদ্দেশ্যে কি বার্তা, কি বলবেন? না, তাদেরকে তো এটা করতে দেওয়া যাবে না এবং স্ট্রিক্টলি এটা প্রশাসন এবং আমরাও নিজেরাও চেষ্টা করবো যাতে এইসব না হয়। একদম প্রশাসন বলছে, অর্থাৎ বিএলআরও বলছেন কোনোভাবেই কোনো পুকুর ভরাট করতে দেওয়া হবে না। আমরাই বারবার দেখিয়েছি পুকুর ভরাট করছে এক অংশের মাফিয়া চক্র। কি বললেন বিএলআরও দেখুন। এটা ক্লাসিফিকেশন যেহেতু ডোবা, আমরা ডোবাটাকে রেস্টোর করে দিচ্ছি। এই রেস্টোর হয়ে যাওয়াটার জন্য এবং যাতে কোনো শহরের কোনো পুকুরই বোঝানো না হয় সেটারই আমরা ব্যবস্থা দেখছি কি করা যায়। এগুলো হচ্ছে সমস্ত রায়তি ডোবা, সুতরাং অনেক বড় এরিয়া নিয়ে নেই। এটা টোটাল ক্লাসিফিকেশন। এই ডোবাটার হচ্ছে 60 ডেসিমেলের মতন জায়গা রয়েছে। এটা একটাই প্লট, এটা 60 ডেসিমেল জায়গা আছে। এটা কি নোটিশ করেছিলেন বা? হ্যাঁ, অবশ্যই নোটিশ করা হয়েছিল। তো যখন রেস্টোরেশনের কাজটা হলো না রায়তের দিয়ে, আমরাই করে দিচ্ছি। প্রশাসন চাইলেই এই রকম ভাবে পুকুর ভরাট হবে না, আর আমরা অন্তত সেই আশা করি। আর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, যিনি ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান, তিনি কি বলছেন দেখুন। যেটুকু ল্যান্ড ম্যাটারটা দেখে ডিএলআরও বিএলআরও দেখে, এটা আমাদের নজরে ছিল। লোকাল কাউন্সিলরকে বলেছে, কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে, ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা। তো আমরা কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না, সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয়। অবাধে ওই মাটি ভরাট হচ্ছে, তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাকশন নিতে জন্য বলেছে। কালকে শুধু নয়, 11ই জুনও সরকারি জমি দখল নিয়ে তোপ দেখেছিলেন পুলিশ কর্তাদের। গতকাল কলকাতার পুলিশ কমিশনার এবং বিধাননগরে যে জমি দখল হয়ে যাচ্ছে তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন। আর আজকেই পর্যালোচনা বৈঠক, এডিজি আইন শৃঙ্খলার নেতৃত্বে, ডিজি উপস্থিত ছিলেন না, কিন্তু এডিজি আইন শৃঙ্খলার নেতৃত্বে একেবারে সরকারি জমি দখল রোধ করতে হবে দ্রুত, এবং আইন শৃঙ্খলা নিয়ে কোন রকম আপোষ নয়। এই সব নিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এই আজকের বৈঠকে কতটা তৎপর পুলিশ কর্তারা এবং কি কি সিদ্ধান্ত হলো? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তার পর আজকে রাজ্য পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন না, তেমনটাই সূত্র মারফত খবর। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা ও রাজ্য পুলিশের নিরাপত্তা আধিকর্তা, এই দুই শীর্ষ আধিকারিক আজকে বৈঠক পরিচালনা করেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকেই সরকারি জমি জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছে। স্পষ্টতই রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জানিয়ে দিয়েছেন যে জমি জবরদখল নিয়ে কোনো অভিযোগ এলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করতে হবে। এর আগেও একাধিক অভিযোগ এসেছে, কিন্তু পুলিশ কেন বসে থাকবে? স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশকে কড়া পদক্ষেপ করতে হবে জমি জবরদখলের অভিযোগ এলেই। তুমি জানো, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় এনক্রোচমেন্ট হচ্ছে তা নিয়ে পুলিশ কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে কলকাতায় এনক্রোচমেন্ট হচ্ছে, অথচ পুলিশ কমিশনার হিসেবে বিনীত গোয়েল কোনো কাজ করছেন না। বিধাননগরেও একই কাজ হচ্ছে। আজকের বৈঠকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা স্পষ্ট করে দিয়েছেন যে জমি জবরদখল বা কোনো জবরদখল নিয়ে কোনো অভিযোগ হলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পদক্ষেপ। আমরাও দেখিয়েছি বারবার সরকারি জমি দখলের অভিযোগ উঠছে, যে আমরাও বারবার দেখিয়েছি। এছাড়াও আইন শৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে নির্দেশ এডিজি আইন শৃঙ্খলার। আইন শৃঙ্খলা নিয়ে কি নির্দেশ? সোমরাজের কাছে যাব আবার। সোমরাজ, হ্যাঁ দেখো, সম্প্রতি কয়েকটি চুরির ঘটনা ঘটছে, খুন হবার ঘটনা ঘটছে। এই সব ঘটনা নিয়েও আজকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা সিপি এবং এসপিদের কড়া বার্তা দেন। স্পষ্টতই বলেন যে এই ধরনের কোনো অভিযোগ হলে তৎক্ষণাৎ পদক্ষেপ করতে হবে। আইন শৃঙ্খলা নিয়ে কোনো রকমভাবে আপোষ করা যাবে না। পাশাপাশি যে যে জায়গাগুলি থেকে চুরির খবর আসছে বা খুনের ঘটনার খবর আসছে, সেখানে পুলিশকে আরো সতর্ক থাকতে হবে।
পুলিশের গোয়েন্দা রিপোর্ট বা গোয়েন্দা বা ইন্টেলিজেন্সকে আরও বাড়াতে হবে। এই ইন্টেলিজেন্সকে কিভাবে বাড়ানো যায় তা নিয়েও পরিকল্পনা করার কথা আজকের বৈঠকে রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বলেন বলেই সূত্র মারফত খবর। ফলত সব মিলিয়ে আইন শৃঙ্খলা নিয়েও সিপি এসপিদের সতর্ক থাকতে বলেন। Okay. পাশাপাশি জমির জবরদখল নিয়েও আজকে কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বেশ। গতকালকের মুখ্যমন্ত্রীর বৈঠকের পর। ধন্যবাদ। উত্তরবঙ্গে তো টানা বৃষ্টি চলছে, সেখানে সেতুর ছবিও একটু আগে দেখালাম, যেখানে ঝুঁকির পারাপার করছেন স্থানীয়রা। সেখানে না হয় বৃষ্টি চলছে বলে মানুষের আতঙ্ক তাও কিছুটা হলে মানা যায়, কিন্তু এখন যেটা দেখাবো সেটা দক্ষিণবঙ্গের ছবি। এখানে তো সেভাবে বৃষ্টি হচ্ছে না, ভাঙা কাঠের সেতু দিয়ে সেখান দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বনগাঁর বাগদার সিন্দ্রানী জলাশয়ে সেতুর অবস্থা বেহাল। এইরকম কাঠের একটা সেতু, সেই সেতুর ওপর দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। গতকালই এই সেতু থেকে পড়ে যান এক বাইক আরোহী। দ্রুত সমস্যা সমাধানের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। প্রায় 10-15 হাজার লোক এখানতে যাতায়াত করে। জীবনের ঝুঁকি নিয়ে ছাড়া আমাদের তো উপায় নেই। আমাদের কোনো রকম একটা পাকা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা একাধিকবার সরকার প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু কোনো প্রশাসন আমাদের কথায় কর্ণপাত করে না। সাঁকো নিয়েও তৈরি হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। ব্রিজ রং করতে এসেছিল, ব্রিজ তৈরির জন্য পাথর এসেছিল, তৃণমূলের শাসক দলের লোকজন সেগুলো তুলে নিয়ে গেছে। তারপর পাথর পড়ার পরে তুলে নিয়ে গেছে, রং করতে এসে ফিরে চলে গেছে। তারপরে একাধিক দিন তো আমাদের বাচ্চা কাচ্চারা পড়েই থাকে। ইভেন একটা লাইটের ব্যবস্থা করে না পঞ্চায়েত থেকে, না আছে এপারে না আছে ওপারে। বিধানসভার উপনির্বাচনের জন্য আমি নির্বাচনটা চলে গেলে এরপরে আমি দেখি উপরে কথা বলে এটা ভালো বিধি ব্যবস্থা নেব যাতে রিপেয়ার করা যায়। এবং গতকালের বৃষ্টিতে এই খারাপটা হয়েছে, এরপরে আমি দেখছি আমাদের নির্বাচনটা না গেলে আপাতত আমি কিছুই করতে পারছি না। বেহাল নিকাশি ব্যবস্থা, তাতেই চরমে জল যন্ত্রণা। নিত্যদিনের দুর্ভোগের বাঁশবেড়িয়ায় নাভিশ্বাস। সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের চক বাঁশবেড়িয়া চরমে ভোগান্তি। জমা জল কাদা টপকেই রোজ যাতায়াত, সঙ্গে বাড়ছে মশা পোকামাকড়ের উপদ্রব। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফে নজরদারির অভাব। সেখানে প্রশাসনের গাফিলতি রয়েছে বলেই অভিযোগ তুলছেন প্রত্যেকে। শেষমেশ নিকাশির কাজে বাসিন্দারা নিজেরাই নেমে পড়লেন। বেহাল নিকাশিতে তুঙ্গে তরজা। চারিদিকে জলের জল ভর্তি। এখন বৃষ্টি আসেনি, এই পরিস্থিতি। কিছুদিন আগে আমরা চান্দা তুলে গ্রাম থেকে চান্দা তুললাম, চান্দা তুলে এইখানে পরিষ্কার করছিলাম ড্রেন। এইখানে বলে সব বিজেপি ভোট দেয়, বিজেপিরা করবে। বিজেপি টিএমসি আমি তো বুঝতে পারি না, আমি একটাই জানি বিজেপি জিতেছে। হ্যাঁ বিজেপি জিতেছে। কত ওয়ার্ড এখন? এখানে 2টো ওয়ার্ড 79-80 দুটোই জিতেছে। হ্যাঁ গ্রাম পঞ্চায়েত থেকে জিতেছে। আমাদের অনেক সমস্যা, আমাদের দোকানদারি অনেক কষ্ট হচ্ছে। কেউ কাস্টমার গুলো আসছে না, এই বলছে নোংরার মধ্যে কে আসবে। আমাদের এই চালপট্টি এরিয়া এরকম কোনোদিন এরকম সমস্যা ছিল না। এরকম যেটা জিতেছে এরা কেউ পার্টি কাজ করছে না, কি এখানে মানুষ থাকে না। এখনো কতজন স্কুল বাচ্চাগুলো আর মেলাগুলো সব পড়ে যাচ্ছে, আমাদের দোকানদারি হচ্ছে না। আমরা কি রকম কন্ডিশন চলছি, আমাদের এখানে তো কেউ শুনছেই না। দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে। ওখানে আমাদের যে জেতা সদস্য আছে, সে এর আগে ওখানের আমাদের যে তৃণমূলের প্রধান রয়েছে, পঞ্চায়েত প্রধান, তাকে এই বিষয়ে চিঠিও করেছিল, কিন্তু তাতে কোনো রকম সদুত্তর এই কারণে দেয়নি কারণ ওখানকার যে সকল মানুষরা রয়েছে তারা নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং সেই ভোটে দেখা গেছে যে বিজেপি বেশি পরিমাণ ভোট পেয়েছে, যার কারণেই ওই এলাকাটার ভেতরে কোন রকম নজরদারি প্রশাসনের পক্ষ থেকে আর পঞ্চায়েতের পক্ষ থেকে কোন রকম দেওয়া হচ্ছে না। ডেভেলপমেন্ট বিজেপি সিপিএম দেখে হয় না। ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সবার জন্য পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে পৌঁছেছে। এখানে বিজেপি সিপিএম ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ঘটনাচক্রে কোনো কারণে ওই নিকাশিটা মানে বুঝে যাওয়ার জন্যে হয়তো ঘটনাটা ঘটেছে। তো যত শীঘ্র সম্ভব এই সমস্যার সমাধান করব এবং করতে হবে, এটা আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে এবং যত শীঘ্র সম্ভব এটা করে ফেলব।
আর লাগাতার বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। করলা নদীতে পাকা বাঁধের দাবি স্থানীয়দের। অন্যদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহার আলিপুরদুয়ার। ফুঁসছে একাধিক নদী, কোথাও আবার নদীর পাড় ভাঙছে। আতঙ্কে স্থানীয়দের ঘুম উড়েছে। টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। ফুঁসছে উত্তরের বিভিন্ন নদী। বৃষ্টিতে নদীর জল বেড়েছে, এতেই বিপাকে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা। জলপাইগুড়ির গা বেয়ে বয়ে গিয়েছে করলা নদী। বৃষ্টিতে নদীর জল ঢুকেছে শহরে। জলমগ্ন জলপাইগুড়ির 25 নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এবং নিজ মাঠ। জল পেরিয়ে চলছে যাতায়াত। সাধারণের দুর্ভোগ চরমে উঠেছে। এই যে জল হয় প্রত্যেকবারই, এই যে রাস্তাঘাটে অসুবিধা হয়ে যায়, সবারই কষ্ট। এত জিনিসপত্র টানা হাসরা করতে লাগে। প্রতিবারই বলে যে বাদ দিব, কই বাদের তো কোনো কথাই হচ্ছে না। কবে যে রাস্তাঘাট ঠিক করবে ভগবানই জানে। তৈরি হয়ে গেছে, আমরা স্কুটিনি আছে, অ্যাপ্রুভাল পেলেই আমরা কাজ শুরু করব। এই বর্ষায় হবে বলে মনে হচ্ছে না, বর্ষার সময় ডাম্পার ওখানে যায় না। আগে অ্যাপ্রুভালটা হোক, আমরা দেখে নিই। আলিপুরদুয়ারে ফুঁসছে সীসামারা নদী। কয়েক জায়গায় বাঁধে ফাটল ধরেছে। এ নিয়েই আতঙ্ক জলদাপাড়া এবং সংলগ্ন এলাকায়। আলিপুরদুয়ারের নদীগুলি ভুটান পাহাড় থেকে নামে। বর্ষায় জলের স্রোত বাড়ে, নদীপাড়ের বাসিন্দাদের আতঙ্কও বাড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। যেভাবে সীসামারা নদী ভয়াবহভাবে গতিপথ পরিবর্তন করছে, এটা খুব চিন্তার, আতঙ্কের। একটা দিক ঠিক করা হচ্ছে, তো আরেক দিক দিয়ে এই বর্ষায় বেরিয়ে আসছে। কিভাবে এই নদীকে শাসন করা যায়, এটা একটা অন্যতম ব্যাপার। আর বারবার করে বলছি, এই ভুটান থেকে নেমে আসা নদী, এই নদীকে নিয়ন্ত্রণ করা ভয়াবহ হয়ে যাচ্ছে। এই ডুয়ার্সের অস্তিত্বই বিপন্ন। মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাশ দিয়ে গিয়েছে মানসাই নদী। বর্ষায় নদীর জল বেড়েছে। কয়েকদিন ধরে ভাঙন শুরু হয়েছে এখানকার ভোজনের ছড়া গ্রামে। বাড় ভাঙতে ভাঙতে একেবারে লোকালয়ের কাছে চলে এসেছে মানসাই। এবার কি বাড়িটাও তলিয়ে যাবে? আতঙ্কে স্থানীয়দের ঘুম উড়েছে। খুব আতঙ্কে আছি যে কখন ভাঙবে, রাত 12টায় ভাঙবে না সকাল 10টায় ভাঙবে, আমরা চিন্তার কারণে আছি। আমরা ঘুমাতে পারতেছি না, কারণ বাঁধটা আপনারা দেখতেই পারতেছেন যে আর 2-3 ফুট আছে বাঁধের। এইটা ভাঙন হলে আমাদের বাড়িতে জল ঢুকে যাবে, আমরা বাড়িতে থাকতে পারবো। ঘর জুড়ে ভাঙনের আতঙ্ক, মন জুড়ে ভাঙনের ভয়। নদী ভাঙনে সব তলিয়ে যাবে না তো? বাড়ি ছাড়া হতে হবে না তো? ভয়ে বুক কেঁপে ওঠে ভোজনের ছড়া। নিউজ 18 বাংলা।